টাকা পয়সা নিয়ে আমরা যে সিদ্ধান্তগুলো নেই সেগুলো কি আসলেই খুব ভেবেচিন্তে যুক্তি দিয়ে নেওয়া, নাকি এর পেছনে আমাদের আবেগ, আমাদের সাইকোলজি কাজ করে? মর্গেন হাউজেলের দারুণ একটা বই আছে, দ্য সাইকোলজি অফ মানি। বইটা ঠিক এই ব্যাপারটাই তুলে ধরে। তো চলুন আজ আমরা টাকার সাথে আমাদের এই অদ্ভুত সম্পর্কটা নিয়ে একটু নাড়াচাড়া করি আর দেখি কিভাবে আমাদের ছোট ছোট অভ্যাস বা আচরণই আমাদের আর্থিক ভবিষ্যৎ গড়ে দেয়। শুরু করা যাক একটা অবিশ্বাস্য গল্প দিয়ে। রোনাল্ড রিড নামের একজন ভদ্রলোকের গল্প। পেশায় তিনি ছিলেন একজন সাধারণ দারোয়ান, কিন্তু কি করে তিনি প্রায় $8 মিলিয়ন মালিক হলেন, তাও আবার গোপনে? মজার ব্যাপার হল, তিনি কিন্তু কোনো লটারি জেতেননি বা বাবার সম্পত্তিও পাননি। হ্যাঁ, ঠিকই শুনছেন, $8 মিলিয়ন। ভাবা যায়, এই বিশাল টাকাটা কিন্তু কোনো বড় বেতনের চাকরি থেকে আসেনি। এসেছে বছরের পর বছর ধরে করা ছোট্ট ছোট্ট সঞ্চয় আর কম্পাউন্ডিংয়ের ম্যাজিক থেকে, মানে চক্রবৃদ্ধি সুদের জাদু। রোনাল্ড রিডের এই গল্পটা আমাদের টাকা পয়সা নিয়ে খুব জরুরি একটা সত্যি শিখিয়ে দেয়। আর সেই সত্যিটা কি? মর্গান হাউজেল তার বইয়ে দারুণভাবে বলেছেন। তিনি বলেন, ফিন্যান্সিয়াল সাকসেস কোনো রকেট সায়েন্স না, এটা একটা সফট স্কিল। মানে আপনি কত কিছু জানেন তার চেয়ে অনেক বেশি জরুরি হলো আপনি কেমন আচরণ করছেন। সোজা কথায়, জ্ঞান থাকলেই হবে না, আচরণটাই আসল খেলা। তো আজকে আমরা ঠিক এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। যেমন দেখব কেন আচরণই রাজা, জানব ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্ন পাওয়ার আসল দামটা কি, বোঝার চেষ্টা করব কেন আমাদের যথেষ্ট বলে আর কিছুই থাকে না, গোলপোস্টটা সরতেই থাকে। আর সবশেষে কথা বলবো আর্থিক ঝড়ের মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে। চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম পয়েন্ট, বিহেভিয়ার ইজ কিং, মানে আচরণই আসল। রোনাল্ড রিডের গল্পটা থেকে তো এটা স্পষ্ট, তাই না? যে টাকা পয়সার দুনিয়ায় বড় বড় ডিগ্রি বা অসম্ভব বুদ্ধি থাকার চেয়েও ধৈর্য আর ডিসিপ্লিন অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু এই সঠিক আচরণ বলতে আসলে কি বোঝায়? এর প্রথম ধাপটাই হলো মার্কেটের চরিত্রটা বোঝা। হ্যাঁ, সঠিক আর্থিক আচরণের একটা মস্ত বড় অংশ হলো বাজারের নিয়মকানুন বোঝা। দেখুন, শেয়ার বাজার থেকে যদি ভালো রিটার্ন পেতে হয় তাহলে একটা দাম তো দিতেই হবে, কিন্তু প্রশ্ন হলো সেই দামটা ঠিক কি? ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, ধরুন একটা সুন্দর ঘড়ি কিনবেন, তার জন্য কি দিতে হবে? টাকা। এটা হলো ঘড়িটার দাম, তাই তো? ঠিক একইভাবে স্টক মার্কেট থেকে ভালো রিটার্ন পাওয়ারও একটা দাম আছে, আর সেই দামটা হলো মার্কেটের ওঠানামা, বা যাকে আমরা বলি ভোলাটিলিটি। এটা কিন্তু কোনো ফাইন বা জরিমানা না, এটা হলো ভালো রিটার্ন পাওয়ার জন্য একটা আবশ্যিক ফি-এর মত। মানে সহজ কথায়, হাই রিটার্নের দাম হলো যখন মার্কেট পাগলের মতো ওঠানামা করবে তখন ভয় না পেয়ে প্যানিক না করে টিকে থাকা। যারা এই ফিটা দিতে রাজি থাকে তারাই কিন্তু লম্বা রেসে জেতে। এই যেমন ধরুন নেটফ্লিক্সের কথা। যারা 2002 থেকে এক দশক ধরে নেটফ্লিক্সে ইনভেস্ট করে রেখেছিলেন তারা তো অসংখ্য টাকা বানিয়েছেন। কিন্তু এই জার্নিটা কি খুব সহজ ছিল? একদমই না। 2011 সালে নেটফ্লিক্সের শেয়ারের দাম প্রায় 80%, হ্যাঁ 80% পড়ে গিয়েছিল। ভাবুন তো একবার, ওই ভয়ঙ্কর সময়ে যারা ঘাবড়ে না গিয়ে শেয়ারটা ধরে রেখেছিলেন তারাই আসলে ওই ফিটা দিয়েছিলেন, আর তার ফলও পেয়েছেন। আচ্ছা, এবার আসি আমাদের পরের পয়েন্টে, দ্য গোল পোস্ট দ্যাট মুভস। মানে আমাদের লক্ষ্যটা স্থির থাকে না, সরতে থাকে। কখনো কি মনে হয়েছে যথেষ্ট টাকা আসলে ঠিক কতটা? কেন আমাদের কাছে এনাফ কখনো এনাফ মনে হয় না? এর পেছনে কিন্তু একটা খুব ডেঞ্জারাস খেলা আছে, আর সেটা হলো সোশ্যাল কম্প্যারিজন বা সামাজিক তুলনা। বলা হয় ক্যাপিটালিজম বা পুঁজিবাদ দুটো জিনিস খুব ভালো বানাতে পারে, একটা হলো সম্পদ আর আরেকটা হলো ঈর্ষা। আমরা সারাক্ষণ নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করতে থাকি। বন্ধুর নতুন গাড়ি, প্রতিবেশীর বড় বাড়ি, আর আমাদের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাটাও বাড়তেই থাকে। এই যেমন দেখুন, একজন ডাক্তার যিনি হয়তো দেশের টপ 1% আয় করেন, তিনি নিজেকে একজন বড় কোম্পানির সিইওর সাথে তুলনা করে গরিব ভাবতেই পারেন। আবার সেই সিইও যার আয় হয়তো $1 মিলিয়ন, তিনি মাইকেল জর্ডানের মতো সুপারস্টারের কাছে কিছুই না। আর ভাবুন, মাইকেল জর্ডানও যখন জেফ বেজোসের মতো বিলিয়নিয়ারদের পার্টিতে যান তখন হয়তো তারও নিজেকে সাধারণ মনে হতে পারে। আসল সত্যিটা হলো, এই তুলনার খেলায় কোনো শেষ নেই। আপনার চেয়ে ওপরে সবসময়ই কেউ না কেউ থাকবে। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুব ইন্টারেস্টিং। আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো কিন্তু খুব পার্সোনাল। মানে যেটা একজনের কাছে একদম পাগলামি মনে হতে পারে, সেটাই আরেকজনের কাছে হয়তো 100% যুক্তিসঙ্গত। একটা ডেটা দিই, আমেরিকায় দেখা গেছে যারা সবচেয়ে কম আয় করেন সেই পরিবারগুলো বছরে গড়ে প্রায় $400 খরচ করে লটারির টিকিট কেনার পেছনে। এটা কিন্তু যারা সবচেয়ে বেশি আয় করেন তাদের চেয়েও 4 গুণ বেশি। তো এটা শুনে প্রথমে কি মনে হচ্ছে? যে এটা একটা অযৌক্তিক খরচ।
তাই না? পিওর ওয়েস্টেজ অফ মানি। নাকি এর পেছনেও কোনো যুক্তি থাকতে পারে? এটা কি আসলেই টাকার অপচয়, নাকি একটা স্বপ্ন কেনার চেষ্টা? ব্যাপারটা হলো, যাদের জীবনে ভালো থাকার বা উপরে ওঠার সুযোগ খুব কম, তাদের কাছে লটারির টিকিটটা শুধু একটা কাগজের টুকরো না, এটা হলো একটা ভালো জীবনের স্বপ্ন কেনার একটা মাধ্যম। তাদের দিক থেকে ভাবলে এই $400 দিয়ে তারা যে আশাটা কিনছেন, সেটার মূল্য হয়তো অনেক বেশি। কাজেই যেটা আমাদের কাছে অদ্ভুত লাগছে, তাদের পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখলে সেটাই হয়তো একদম যৌক্তিক। চলুন এবার কথা বলা যাক ফিনান্সিয়াল ঝড় সামলানো নিয়ে, মানে সার্ভাইভাল। জীবনে এমন অনেক কিছু ঘটে যায় যা আমরা আগে থেকে ভাবতেও পারি না, আর সেগুলোর জন্য প্রস্তুত থাকাটা যে কতটা জরুরি তা আমরা সবাই জানি। অর্থনীতির জগতে একটা টার্ম আছে, ব্ল্যাক সোয়ান ইভেন্ট। এটা কি? এটা হলো এমন একটা ঘটনা যা কেউ ভাবেইনি ঘটবে, কিন্তু ঘটে গেছে, আর তার প্রভাবও অমন মারাত্মক। যেমন ধরুন, কোনো বড় মহামারী বা একটা ভয়াবহ অর্থনৈতিক সংকট। এগুলো ঘটে যাওয়ার পরে আমরা এর কারণ খুঁজতে শুরু করি। এই চারটা একবার দেখুন। কেউ যদি গত ২০ বছর ধরে S&P 500 ইন্ডেক্সে টাকা লাগিয়ে রাখতেন, তার রিটার্ন হতো প্রায় 291%। কিন্তু ভাবুন তো, যদি তিনি কোনোভাবে মার্কেটের বেস্ট 4টি দিন মিস করে যেতেন, মানে ওই 4 দিন মার্কেটে ছিলেন না, তাহলে তার রিটার্ন কমে হয়ে যেত মাত্র 164%। তফাৎটা দেখেছেন? শিক্ষাটা খুব সহজ। মার্কেট টাইমিংয়ের বিপজ্জনক খেলায় না নেমে ধৈর্য ধরে মার্কেটে টিকে থাকাটাই আসল। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার দেখব আর্থিক সাফল্যের জন্য আমাদের মাইন্ডসেট বা মানসিকতাকে কিভাবে একটু নতুন করে সাজানো যায়। নোবেল জয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেমানার একটা দারুণ কথা আছে। তিনি বলেন, যেসব প্রাণী সুযোগের চেয়ে বিপদকে বেশি গুরুত্ব দেয়, তাদের বেঁচে থাকার সম্ভাবনাও বেশি। এটা কিন্তু আমাদের ব্রেনের একটা বিল্ট ইন ফিচার। বিবর্তনের কারণেই আমাদের মস্তিষ্ক ভালো খবরের চেয়ে খারাপ খবরের দিকে বেশি ঝোঁকে। আর এ কারণেই দেখবেন পেসিমিজম বা নিরাশাবাদকে আমাদের বেশি স্মার্ট মনে হয়, আর অপটিমিজম বা আশাবাদকে মনে হয় বোকা। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, কি দাঁড়ায়? প্রথমত, বুদ্ধির চেয়ে আচরণ বেশি জরুরি। দ্বিতীয়ত, রিটার্ন চাইলে মার্কেটের ওঠানামাকে ফি হিসাবে মেনে নিতেই হবে। তৃতীয়ত, অন্যের সাথে তুলনা না করে নিজের জন্য যথেষ্ট একটা সংজ্ঞা ঠিক করতে হবে। চতুর্থত, মনে রাখতে হবে মানুষের আর্থিক সিদ্ধান্তগুলো তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই যৌক্তিক। পঞ্চমত, অপ্রত্যাশিতের জন্য প্রস্তুত থাকতে হবে, আগে থেকে সবকিছু অনুমান করার চেষ্টা বৃথা। আর সবশেষে, আমাদের ব্রেন যে খারাপ খবরের দিকে বেশি টানে, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। টাকা পয়সা নিয়ে আমাদের সবারই কিন্তু নিজের মনে তৈরি করা কিছু গল্প বা বিশ্বাস আছে, আর সেই গল্পগুলোই আমাদের সিদ্ধান্তগুলোকে চালায়। ভেবে দেখেছেন কি, টাকা নিয়ে আপনার নিজের গল্পটা কি? হয়তো সেই গল্পটা খুঁজে বের করা আর সেটাকে বোঝা। সম্পদ তৈরির পথে এটাই সবচেয়ে জরুরি পদক্ষেপ।